আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হ্যাপি নিউ ইয়ার 2025। সবাইকে স্বাগতম সোহেল শরীফের ইউটিউব চ্যানেলে। আজকে এসি মিলান নিয়ে প্রথম ভিডিওটা বানাবো। প্রথম বছরের প্রথম ভিডিওটা আসলে এসি মিলানকে নিয়ে বানাবো, কারণ কি এসি মিলান কিন্তু প্রকৃতপক্ষে নতুনত্ব নিয়ে আসতেছে। তাদের নতুন কোচ, পর্তুগিজ কোচ, এবং তার আগে ছিল আরেক পর্তুগিজ কোচ। নতুন কোচের নাম হচ্ছে সার্গিও কনসেকাও, আর চলে যাওয়া কোচের নাম হচ্ছে পাওলো ফনসেকা। পাওলো ফনসেকা নিয়ে আপনারা ইতিমধ্যে সবাই সবকিছু কম বেশি জেনে গিয়েছেন, তার খেলার স্টাইল দেখেছেন। সার্গিও কনসেকাও নিয়ে কিন্তু খেলার স্টাইল খুব কম মানুষ, অন্তত বাংলাদেশের ক্ষেত্রে খুব কম মানুষই দেখেছে। কারণ কি পর্তুগিজ লিগ আমরা ইউজুয়ালি দেখি না। ইউরোপিয়ান কম্পিটিশনে পর্তুগিজ টিমগুলো আসলে অপেক্ষাকৃত দুর্বল টিমের সাথে ফেস করেছে গত 4-5 বছরে। তো পর্তুগিজ টিমগুলো নিয়ে আসলে আমরা তেমন একটা ঘাটি না। তো ঘাটাঘাটির ফাঁকেও আমি কিন্তু কনসেকাওয়ের অনেকগুলো খেলা দেখা হয়েছে। কারণ কি কনসেকাওয়ের এফসি পোর্তো 2018-19 মৌসুমে রোমাকে হারিয়েছে ইউরোপিয়ান কম্পিটিশনে। 19-20 মৌসুমে জুভেন্টাসকে হারিয়েছে চ্যাম্পিয়ন্স লিগে রাউন্ড অফ 16-এ। তারপরের বছরে এসি মিলান অনেক বছর পরে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ালিফাই করে এসে গ্রুপ অফ স্টেজে পড়ে। লিভারপুল ছিল, অ্যাথলেটিকো মাদ্রিদ ছিল, এসি মিলান ছিল এবং এফসি পোর্তো ছিল। এফসি পোর্তো নিজেদের হোম ম্যাচে 3-0 গোলে জিতে এবং রিটার্ন লেগে সানসিরোতে 0-0 গোলে ড্র করে। তার মানে ওই হিসেবে তারা 4 পয়েন্ট নিয়ে কিন্তু গ্রুপের থার্ড হয়ে ইউরোপা লিগে যায়। শুধু তাই না, ইউরোপা লিগে গিয়ে আরেক ইতালিয়ান দল লাৎসিওকে হারায় তারা নকআউট স্টেজে। সো মোটামুটি ওই কয়েকটা ম্যাচ তো দেখা হয়েছে। গতবারের আগের বার যেবার ইন্টার মিলান ফাইনাল খেলেছিল, মানে এসি মিলান যেবারে সেমিফাইনাল খেলেছিল সেবার ইন্টার মিলান ফাইনাল খেলেছিল, সেই ফাইনালে যাওয়ার পথে কিন্তু ইন্টার মিলান পোর্তোকে হারায়। এবং তাই না, পোর্তোর সাথে খেলাটা এক পর্যায়ে এরকম ছিল, মানে ফলাফলটা এটা ছিল 4-3 গোলে ম্যাচটা জিতে ইন্টার মিলান। তো সেই হিসাব করলে কিন্তু কনসেকাওয়ের অনেকগুলা খেলা দেখা হয়েছে। তো বড় দলের বিরুদ্ধে তার ট্যাকটিক্যাল অ্যাপ্রোচ কিরকম সেটা কিন্তু মোটামুটি আমরা অনেকেই জানি। হ্যাঁ, নিজেদের লিগে অপেক্ষাকৃত ছোট দলের বিরুদ্ধে তার ট্যাকটিক্যাল অ্যাপ্রোচ কিরকম সেটা সম্পর্কে এখনো আইডিয়া না থাকলেও, যেহেতু 2025 সাল এসেছে এবং খুব ইমার্জেন্সি একটা সিচুয়েশন হয়ে দাঁড়িয়েছে, কেন জানি মনে হচ্ছে আমরা সহজেই দেখে যেতে পারবো। প্রথম খেলা তার ছেলের বিরুদ্ধে, মানে এসি মিলানের প্রথম খেলাটা হতে যাচ্ছে সৌদি আরবিয়াতে রিয়াদ শহরের মধ্যে। এসি মিলান ভার্সেস জুভেন্টাসের সুপার কোপা সেমিফাইনাল খেলা হবে। সেই সুপার কোপা সেমিফাইনালে জুভেন্টাসের বিরুদ্ধে এসি মিলানের কোচের ছেলে জুভেন্টাসের জার্সি পরে খেলবে। গত সামারে সার্গিও কনসেকাও জুনিয়রকে জুভেন্টাস কিনে নিয়েছে এবং কয়েকটা ম্যাচ আপনারা দেখে থাকতে পারেন। কনসেকাওয়ের ছেলে কিন্তু অসাধারণ উইঙ্গার হিসেবে খেলে, বাপের নামটা ধরে রেখেছে। বলতে ভুলে গিয়েছি, বাবা কিন্তু সিরিয়ে খেলার অভ্যাস আছে। লাজিওতে 2 বছর খেলেছিল, 2 বছরের মধ্যে একটি সিরিয়ে টাইটেল জিতে। পরের মৌসুমে পারমাতে গিয়েছিল, তারপরে ইন্টারে খেলেছিল। যদি ইন্টারে ওই সময় ফিগো রিপ্লেসমেন্ট করতে গিয়েছিল সে, কিন্তু রোনালদো যেহেতু ছিল সেই হিসাবে ফিগো রিপ্লেসমেন্ট সে পরিপূর্ণভাবে করতে পারেনি। আলটিমেটলি সে বের হয়ে যেতে হয়েছে। তারপর লাৎসিও থেকে নিজের কান্ট্রিতে ব্যাক করে। তো কনসেকাও কিন্তু পর্তুগিজ হিসেবে একজন লেজেন্ডারি উইঙ্গার ছিল। সে গোল্ডেন জেনারেশনের আগে, মানে গোল্ডেন জেনারেশন যেটা পর্তুগালের অ্যাকচুয়াল গোল্ডেন জেনারেশন বলবো, মানে ক্রিস্টিয়ানো রোনালদোর আগে সে কিন্তু পর্তুগাল টিমে খেলেছে এবং 52 ম্যাচে 18 গোল করেছে। আস্তে ধীরে সে কোচিং ক্যারিয়ার শুরু করে। তো কোচিং ক্যারিয়ারে পরে যাওয়া এফসি পোর্তো সে কোচ হয়ে 5 বছরে 7টা টাইটেল জিতে, সবগুলো ডোমেস্টিক টাইটেল। ইউরোপিয়ান টাইটেল নিয়ে আপনারা এখনই যদি চিন্তা করেন, ইউরোপিয়ান টাইটেল কিন্তু পর্তুগিজ টিম এখন রিসেন্টলি জেতার কথা না। কারণ কি তারা মোটামুটি কোএফিসিয়েন্ট র্যাঙ্কিং এ কিন্তু 8 নম্বর, 7 নম্বর কি 8 নম্বর র্যাঙ্কিং এ আছে। তো তারা আসল কথা চ্যাম্পিয়ন্স লিগ জেতার ওই ক্যাটাগরির মধ্যে পড়ে না। সো অপেক্ষাকৃত মানে ইতালিয়ান দলগুলো তাদের থেকে তুলনামূলক স্ট্রং। আমরা যখন কোনো ফিকচার দেখি, মনে করেন লেটস সে জুভেন্টাস ভার্সেস পোর্তো, আমরা কিন্তু প্রাথমিক চিন্তাই করবো জুভেন্টাস জিতবে। রিয়াল মাদ্রিদ পোর্তো তো রিয়াল মাদ্রিদ জিতবে, বার্সা পোর্তো বার্সা জিতবে, এটাই আমাদের স্বাভাবিক নিয়ম। কিন্তু কনসেকাওয়ের পোর্তো কিন্তু চেঞ্জ করে দিয়েছে। কারণ কনসেকাওয়ের পোর্তো কিন্তু বড় বড় দলের বিরুদ্ধে ভালো ফলাফল এনেছে। যেই মৌসুমে তারা ইন্টার মিলানের সাথে খেলা হেরে যায়, সেই মৌসুমে কিন্তু তাদের নিজেদের গ্রুপে তারা কিন্তু টপ করে এবং লিগ মানে গ্রুপ টপার হিসেবে তারা কিন্তু রাউন্ড অফ 16-এ যায়। তো এই গেল কনসেকাওয়ের পোর্তো নিয়ে গল্প। তো কনসেকাওয়ের পোর্তো মেইনলি খেলতো 4-4-2 ফরমেশনে। এসি মিলান এত বছর ধরে, মানে পিওলির বছর ধরে কিন্তু 4-2-3-1-এ খেলে গিয়েছে। তো এই 4-2-3-1 বা 4-4-2 ফরমেশনের গল্প বলার আগে আমি একটু ছোট্ট করে একটা আলোচনা করি, সেটা হচ্ছে পাওলো ফনসেকা নিয়ে। পাওলো ফনসেকা কিন্তু আমার খুব পছন্দের একটা ট্যাকটিক্যাল কোচ।
আনফর্চুনেটলি সে আসলে কথা ছোট দলের বড় কোচ, মানে ও শাখতার দোনেস্কে নিয়ে খুবই ভালো খেলেছিলেন, অপর পাশে লিল্লেকে নিয়েও চমৎকার গেম খেলেছিলেন। আনফর্চুনেটলি রোমাতে যেমন ধরা খেয়েছেন, মিলানে এসেও ধরা খেয়েছেন। কিন্তু এই যে ছোট দলের বড় কোচ বললাম, মিলান কিন্তু রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে জিতেছে এবং এই মৌসুমে ইন্টার মিলানকে 6 বছর পরে ইন্টার মিলানকে প্রথমবারের মতো হারায়। 6 বছর না, 6টা ম্যাচ পরে, 6টা ম্যাচ পরে 3 বছর পরে 6টা ম্যাচ পরে ইন্টার মিলানকে এসি মিলান প্রথমবারের মতো ডার্বি দেলা মেদোনিনাতে হারায়। এবং এই মৌসুমে ইন্টার মিলান সিরিয়াতে মাত্র এই একটা খেলায় হারায়, আতালান্তা লিগ টপার, অথচ আতালান্তাকে ইন্টার মিলান 4-0 গোলে হারায়। অনেকগুলো ম্যাচ ড্র করেছে, সেই কারণে 1 পয়েন্ট পিছিয়ে আছে ইন্টার মিলান। যদি এসি মিলানের বিরুদ্ধে ড্র থাকতো তারা কিন্তু এখন লিগ টপার থাকতো। এই মৌসুমে সবচেয়ে বেশি গোল স্কোরিং টিম কিন্তু ইন্টার মিলান, 45টা গোল করেছে, অপর পাশে আতালান্তা গোল করেছে 43টা। তো লিগের মধ্যে 41 পয়েন্ট নিয়ে আতালান্তা 1 নম্বরে আছে, 2 নম্বরে আছে হচ্ছে ইন্টার মিলান, 2 নম্বরে নাপোলি, 3 নম্বরে ইন্টার মিলান। তো ওই তাদের পয়েন্ট ডিফারেন্স হচ্ছে 1 পয়েন্ট। গোল ডিফারেন্সের জন্য নাপোলি এবং আতালান্তা 1 নম্বর 2 নম্বরে আছে। তো যেটা বলছিলাম, রিয়াল মাদ্রিদকেও কিন্তু এসি মিলান হারায়, ফনসেকার মিলান হারায়। তুই যে ছোট দলে বড় তারকা, কিন্তু তাকে যদি হাই বাজেট একটা টিম দেওয়া হয় সে কিন্তু ভালো করতে পারবে না। শাখতার দোনেস্কে যখন ছিল তখন কিন্তু হাই বাজেট টিম ছিল না, লো কোয়ালিটি প্লেয়ারদেরকে নিয়ে এসে সেগুলোকে ভালো করে সে ট্রান্সফর্ম করতো। লিল্লেতে গিয়েও সেম, সে হাই বাজেট কখনো প্লেয়ার পায়নি। মিলানে আসার পরে কিন্তু সে হাই বাজেট প্লেয়ার পেয়েছে। আপনি দেখেন, হ্যাঁ ঠিক আছে প্লেয়ারগুলো এতটা ভালো না, বাট স্টিল হাই বাজেট। তো 18 মিলিয়ন দিয়ে যদি এমারসন রয়্যালকে কেনা হয়, এর আগে কোনো টিমে কিন্তু একটা রাইট ব্যাক 18 মিলিয়ন দিয়ে সে পায়নি। তারপরে ধরেন ফোফানাকে 20 মিলিয়ন দিয়ে কেনা হয়েছে, রেইন্ডার্স আগের মৌসুমে ছিল, তাকেও কিন্তু একটা বাজেট দিয়ে কেনা হয়েছে। মোরাতা 13 মিলিয়ন, ট্যামি আব্রাহাম লোনে আছে কিন্তু তার প্রাইস কিন্তু 15 মিলিয়নে বেশি। এরপর পাভলোভিচকে কেনা হয়েছে। তো এই যে হাই বাজেট একটা টিম, গত মৌসুমে মানে তার ট্রান্সফার মার্কেটে 75 মিলিয়ন মিলান এক্সপেন্ড করেছে। একমাত্র ফোফানা বাদে আসল কথা কেউ ভালো সাইনিং না। ফোফানাকে কিন্তু সেই চেয়েছে। আপনি একটা ইন্টারভিউতে সে যেমন বলেই ফেলেছিল যে ফোফানার মতো একটা খেলোয়াড় থাকলে তার খুব সুবিধা হয়, এবং তারপরে কিন্তু ফোফানাকে কেনা হয়, এবং ফোফানা কিন্তু ফলাফল স্বরূপ কিন্তু ভালো খেলা দেখাচ্ছে। তো ট্রান্সফার মার্কেট নিয়ে এবং ম্যানেজমেন্ট নিয়ে আসল কথা আলাদা একটা ভিডিও বানাবো। আমি এই প্রাইমারি ভিডিওটা বানাবো কনসেকাওকে নিয়ে। তো ম্যানেজমেন্ট আসল কথা মানে ম্যানেজমেন্টের অনেকগুলো ভুল ডিসিশন আছে। প্রথম কথা হচ্ছে পাওলো ফনসেকাকে নেওয়া। যখন পিওলি চলে যাওয়ার ফলে কিন্তু আমরা 3টা কোচের সাথে প্রথমে লিঙ্কড হই। লোপেতোগ্লো, যাকে পুরা মানে স্টেডিয়ামের বাইরে সব ফ্যানরা মিলে মানে কি বলে একটা রিভোল্ট করে, ওই রিভোল্টের ফলে লোপেতোগ্লোকে নেওয়া হয় না, যে ওয়েস্ট হামে চলে যায়, এবং ওয়েস্ট হামের অবস্থা খুবই খারাপ। তারপরে সার্গিও কনসেকাও এবং পাওলো ফনসেকা। তো সার্গিও কনসেকাও সম্পর্কে আমাদের অনেকেরই আইডিয়া আছে, যেহেতু 7টা টাইটেল জিতেছে 5 বছরে, কন্ট্রাকচুয়াল ইস্যুর জন্য তাকে নেওয়া যাচ্ছিল না, তো পাওলো ফনসেকাকে নিয়েছে। তো পাওলো ফনসেকাকে তার আগে আমি শাখতার দোনেস্কে কোচ হিসেবে চিনতাম, তারপরে তার ট্যাকটিক্স গুলো দেখা পরে তার ট্যাকটিক্স গুলো ভালোই লাগে, তো আমি তাকে ওয়েলকাম জানাই। কিন্তু মিলানে আসার পরে প্রথম 2 মাসের মধ্যে স্যামুয়েল চুকুইজার সে যে কমেন্টটা করে, সেই কমেন্টটা কিন্তু বারবার মাথার মধ্যে খেলতে থাকে যে কোচ আমার কাছে কি চায় আমি বুঝি না। তো একটা বিগ ম্যাচের পরে কোচ কি চায় বুঝি না, এটা তো কোচের ব্যর্থতা। আমার কাছে বারবারই মনে হচ্ছিল ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশন খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। সার্গিও কনসেকাও কিন্তু ইতালিয়ান লিগ খেলেছে এবং ইতালিয়ান ভাষায় আলোচনা করে। প্রথম ট্রেনিং সেশনে কিন্তু দেখা গিয়েছে যে সে ইতালিয়ান ভাষায় গল্প করতেছে। সো আমরা কনসেকাওকে নিয়ে এই একটা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা আমরা অ্যাভয়েড করতে পারবো। 2 নম্বর বিষয়, ওয়াই পাওলো ফনসেকা ছিল। স্টিফানো পিওলি 5 বছরে 4-2-3-1 ফরমেশনে মেইনলি খেলিয়েছে, তাই পাওলো ফনসেকাও 4-2-3-1 স্পেশালি যেহেতু সেই হিসেবে তাকে নিয়ে আসা হয়েছে। কিন্তু স্টিফানো পিওলি এবং পাওলো ফনসেকার 4-2-3-1 কিন্তু বিশাল ডিফারেন্স। স্টিফানো পিওলি ছিল পজিশন বেস অ্যাটাকিং ফুটবল, পাওলো ফনসেকা হচ্ছে জোনাল স্পেস অকুপাইং বেস অ্যাটাকিং ফুটবল। তো দুইজনের মধ্যে পাসিং স্কিলের মধ্যে পিওলির পাসিং স্কিল বেশি ছিল, ফরওয়ার্ড অ্যাপ্রোচ বেশি ছিল, কারণ কি সে পজিশন বেস উপরে উঠতো, কাউন্টার অ্যাটাকে যেতে পারতো না। আর অপর পাশে পাওলো ফনসেকা হচ্ছে স্পেস অকুপাইং ফরমেশনে খেলে, যে রাফায়েল লিয়াও যেমন উইংয়ে আছে, সে গ্যাপ ক্রিয়েট করতে থাকবে। তো অফ দ্য বল গ্যাপ ক্রিয়েট করা মানে সিরিয়াতে অফ দ্য বল গ্যাপ ক্রিয়েট করা কিন্তু নিয়ারলি ইম্পসিবল, কারণ কি অপেক্ষাকৃত দুর্বল না, শক্তিশালী দলগুলো কিন্তু কাতানুচ্চি খেলার অ্যাপ্রোচ নেয়। পুরা বিশ্বই জানি ইতালিয়ান ফুটবল মিন্স ডিফেন্সিভ ফুটবল। সো তারা অলওয়েজ গ্যাপ বন্ধ করে রাখে।
এখানে আতালান্তা কেন ভালো করতেছে, কারণ কি তারা ট্রেডিশনাল একদম ঐতিহাসিক ম্যান টু ম্যান মার্কিং করে এবং ফাস্ট ফুটবল খেলে। গাসপারিনিকে অবশ্যই ক্রেডিট দিতে হবে যে হি ক্রিয়েটেড সামথিং নিউ। তো গাসপারিনিকে ফলো করতে হইলে গাসপারিনি টাইপের এক প্লেয়ার গুলা লাগবে। পাওলো ফনসেকার আন্ডারে কোনো ওয়ার্ক ফোর্স নাই। সিডিকে মানে চার্লস ডি কাতালার ওয়ার্ক ফোর্স না, কিন্তু তাকে কিন্তু গাসপারিনি স্ট্রাইকার হিসেবে খেলাচ্ছে। আপনি দেখেন মার্টিন দেরুন, পাসালিচ, তারপরে ধরেন তাদের এডারসন, এরা সবাই কিন্তু ওয়ার্ক ফোর্স। ইভেন আপনি নতুন যে আনা বেলানোভা রাইট ব্যাক, সেও কিন্তু ওয়ার্ক রেট অনেক বেশি। মিলানের প্লেয়ারদের কিন্তু ওয়ার্ক রেট তুলনামূলক অনেক কম। আপনি দেখেন পাওলো ফনসেকা কিন্তু যেই ফরমেশনে খেলেছে এবং যেভাবে খেলানোর অ্যাপ্রোচ করেছে, যেমন ইউনুস মুসাকে কিন্তু সে রাইট উইং এ খেলানোর ট্রাই করছে, ওই যে ওয়ার্ক রেট বেশি। তো তার স্পেস অকুপাইং ফরমেশনে আসলে ওয়ার্ক রেট বেশি প্লেয়ারদের খেলাইতে হইতো। আপনি দেখেন চুকুইজাকে প্রচুর ওয়ার্ক রেট করতে হয়েছে, কিন্তু চুকুইজা হচ্ছে সিরিয়ার জন্য না। প্রবাবলি চুকুইজা ইজ এ ভেরি গুড প্লেয়ার, কিন্তু সে কিন্তু সিরিয়ার জন্য যোগ্য না। কারণ আপনি দেখেন সে যে থ্রিয়েট্রিক্যাল পাসগুলো দেয়, সে পাস দিচ্ছে কিন্তু কোনো প্লেয়ার ওইখানে নাই। সে ক্রস দিচ্ছে, তার ক্রসের প্লেয়ারগুলো নাই। লা লিগাতে যেমন এরকম হয় যে ট্যাকটিক্যালি আমি এরকম ভাবে ট্রেনিং করছি, ওইভাবে করে আমি ক্রস করলাম, কোনো না কোনো প্লেয়ার ওইখান দিয়ে চলে আসবে। ইতালিতে স্পেস দেয় না, প্লেয়ারদেরকে স্পেস দেয় না। যতই মোরাতা আসুক, যতই ট্যামি আব্রাহাম আসুক, বড় ফিজিক হোক ডাকেন, স্পেস তো দিতে হবে। আমি একটা প্লেয়ারকে ধাক্কা দিয়ে ফেলে দিতে পারি না, আমাকে বুদ্ধি দিয়ে সরে যেতে হবে। রাফায়েল লিও যেটা মাঝে মাঝে করে, রাফায়েল লিওর আসল টেকনিক্যাল খেলাটাই এটা যে সে বুদ্ধি দিয়ে ড্রিবল করে পাস করবে, সে স্পিডের মাধ্যমে পাস করবে, যে কারণে পিওলির আন্ডারে সে খুব ভালো করেছে। ওর আন্ডারে ভালো করতে পারেনি, কারণ স্পেস অকুপাইং, সে যখন স্পেস তৈরি করতে যায়, ওইদিকে চুকুইজা স্পেস তৈরি করতে যায়, এদিকে রাফায়েল লিও স্পেস তৈরি করতে যায়, পিছন দিয়ে থিও হার্নান্দেজ স্পেস তৈরি করতে যায়, তখন যেটা হচ্ছে অপোনেন্ট বুঝে ফেলে যে কোন স্পেসটাকে আমাকে আগে আটকাইতে হবে। রাফায়েল লিওকে আগে আটকাও, অথবা থিও হার্নান্দেজকে আটকাও, চুকুইজাকে আটকাও না, কারণ কি ও ড্রিবল পাস করে ঢুকবে। সো চুকুইজা কিন্তু মোর ওপেন থাকে, রাফায়েল লিও মোর কম্প্যাক্ট থাকতেছে। আপনি যদি খেলাগুলো দেখেন, ছোট দলগুলো কিন্তু এই টেকনিকেই খেলছে। কেন রেন্ডার্স ভালো খেলতেছে? কারণ কি যখন দুই সাইডে স্পেস হোল্ড আপ করতেছে, তখন মাঝখানে স্পেসগুলো গ্যাপ হয়ে যাচ্ছে, যে কারণে ফোফানা এবং রেন্ডার্সের গোল সংখ্যা বেশি, তাদের অ্যাসিস্ট কিন্তু ততোধিক, মানে দুইটার বেশি তারা কিন্তু কমিউনিকেশনে গোল করার ক্ষমতাটা বেশি হয়েছে। এবং পুলিসি যখন সেন্ট্রালি খেলে, তখন কিন্তু পুলিসিকেও প্রচুর পরিমাণ গোল পেয়েছে। রাইট উইং এর সে যে পরিমাণ এসি মিলানে এই মৌসুমে গোল পেয়েছে, তার থেকে বেশি সেন্ট্রালি খেলে সে বেশি গোল দিয়েছে। সেম পুলিসির চলে যাওয়ার পরে রেন্ডার্সও কিন্তু বেশি গোল পেয়েছে। যখনই আমরা লোফটাস চিককে খেলিয়েছি, তখন কিন্তু সেই জিনিসটা হয়নি, কারণ কি লোফটাস চিকের একটা টেন্ডেন্সি আছে, সে রাইট আর লেফট সাইডে শিফট করে, রেন্ডার্স নিচ থেকে উপরে উঠে আসে। তো লোফটাস চিক যদি রাইট অ্যান্ড লেফট সাইডে শিফট করে, তখনই কিন্তু ওই যে অলরেডি অকুপাইড স্পেসে সে কি আর অকুপাই করবে। এবং এই ভুলের কারণেই পাওলো ফনসেকার ট্যাকটিকটা কেউ শিখতে পারে নাই। ওর ট্যাকটিকটা আসলে ডিফারেন্ট ট্যাকটিক, ভালো ট্যাকটিক, কিন্তু তার যে খেলোয়াড় আছে সেই খেলোয়াড়দের সে এই ট্যাকটিক সাজাতে পারবে না। এই কারণে ম্যানেজমেন্টের একটা দোষ দিব, কারণ কি ম্যানেজমেন্ট তাকে নিয়ে আসছে একটা রাইট ব্যাক দরকার, যে থিও হার্নান্দেজের মতো নিয়ে এসেছে এমারসন রয়্যালকে। এমারসন রয়্যাল প্রবাবলি একটা ভালো প্লেয়ার হতে পারে, দেখা যাক। আসল কথা তাহলে তাকে হয়তো বা পাওলো ফনসেকা ইউজও করতে পারেনি। অপর পাশে দেখেন থিও হার্নান্দেজ কিন্তু কার্যক্রম করতে পারেনি। কেন? কারণ কি তার কাজ হচ্ছে কাউন্টার অ্যাটাক। পিওলির আন্ডারে থিও হার্নান্দেজ অসাধারণ করতে পেরেছিল, কারণ কি পিওলির আন্ডারে পজিশন বেস ফুটবল খেলতে খেলতে অপোনেন্ট টিমগুলা যখন টায়ার্ড হয়ে যেত, তখন থিও হার্নান্দেজ থ্রু রান করতো, ভিতর দিয়ে ঢুকে যেত অথবা সাইড দিয়ে ঢুকে যেত, সে সেন্ট্রালি ঢুকতো, আনপ্রেডিক্টেবল ভাবে সামনে এগিয়ে যেত। অপর পাশে মিলান বর্তমানে খেলে স্পেস অকুপাইং, সো অপোনেন্ট ডিফেন্ডাররা কিন্তু তেমন একটা টায়ার্ড হয় না, অপোনেন্ট মিডফিল্ডাররা থাকে সতেজ, যে কারণে থিও হার্নান্দেজের রানিংগুলো আমরা দেখতে পারিনি। সাথে আরেকটা জিনিসও, এদিক দিয়ে এমারসন রয়্যাল যেহেতু বেশি উপরে উঠে যাওয়ার চেষ্টা করে, সেই জায়গায় কিন্তু থিও হার্নান্দেজ মানে 3 ম্যান ডিফেন্স তো ধরে রাখতে হবে, থিও হার্নান্দেজের উপরে উঠে যাওয়ার টেন্ডেন্সিটা আমরা কম দেখেছি। আমরা সবাই দেখেছি যে থিও হার্নান্দেজকে আমরা বকাবকি করি যে কেমন সে ভালো করতে পারতেছে না, বাট মিস্টেক কিন্তু ওইখানে যে ফরমেশন অনুসারে প্লেয়ার অনুসারে সেটা হয় না। তো আসলে পাওলো ফনসেকাকে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে ভালো খেলেছে, রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে ফলাফল এনেছে, ইন্টার বিরুদ্ধে ফলাফল এনেছে, চ্যাম্পিয়ন্স লিগে 12তম পজিশনে আছে 12 পয়েন্ট নিয়ে, এগুলোর জন্য ধন্যবাদ জানাই। আনফরচুনেটলি 8 নম্বর র্যাঙ্কিংয়ে এসি মিলান আছে আফটার স্পেন্ডিং 75 মিলিয়ন ইউরোস, মানে 8 নম্বর স্থানে আছে। সো পাওলো ফনসেকা হ্যাভ টু বি কিকড।
এখন আসি ম্যানেজমেন্টের কথায় আবার। চুক্তিতে ছিল 6 মাসের মধ্যে যদি তাকে স্যাক করে দেওয়া হয় তাহলে তাকে 1 বছরের কন্ট্রাক্ট দেওয়া হবে। ওয়াই? তার মানে তুমি আগে থেকেই জানো যে পাওলো ফনসেকা ইজ নট রিলায়েবল। তো রিলায়েবল একজন কোচ কেন আনলেন না? পাওলো ফনসেকা নিয়ে আমরা ফ্যানরাই বেশি জানি যে হি ইজ নট গুড। তার থেকে হাই প্রোফাইল কোচ। আমি পাওলো ফনসেকা ফ্যান, বাট আমি কোনোদিন কখনো কাউকে এই কথাটা বলি নাই যে গাসপারিনি, হ্যাঁ আমি এই কথাটা মাঝে মাঝে ফান করে বলছি যে গাসপারিনি থেকে পাওলো ফনসেকা বেটার। বাট যদি গাসপারিনি মিলানে আসতো, কোন এসি মিলান ফ্যান না করতো যে গাসপারিনি? আপনি চিন্তা করেন, যদি দে জার্বি ছিল ফ্রি, প্যালাদিনো ছিল ফ্রি, ইতালিয়ানো ছিল ফ্রি, এভরিওয়ান ইজ বেটার দেন পাওলো ফনসেকা। ইতালিয়ানো ফিওরেন্টিনা 5 নম্বর অবস্থানে মিলানের উপরে, মিলান 8 নম্বরে। ইতালিয়ানোর বোলোনিয়া 7 নম্বরে মিলানের উপরে। আপনি দেখেন আরেকটা কোচিং চেঞ্জ হয়েছে। কে চেঞ্জ হয়েছে? মোত্তা গেছে, মোত্তা জুভেন্টাসে গেছে। ওকে ফাইন, মোত্তা আসল কথা আগে থেকে যেহেতু প্রমিস করে রেখেছে চলে গেছে। তো মোত্তা বাদে তো আরো কোচ আছিল, দি জার্বি মার্সেইতে গিয়েছে। কনসেকাও ছিল, কনসেকাও 3টা মাস কোনো ক্লাব ছাড়া বসে রয়েছিল। তার মানে হি ওয়াজ ওয়েটিং ফর মিলান। এখানে আমার কাছে মাঝে মাঝে কন্ট্রোভার্সি লাগে, প্রবাবলি মিলান নিউ যে এই জিনিসটা হতে পারে, তাই মিলান এরকম অ্যাপ্রোচ নিয়েছে। যাই হোক, এটা ম্যানেজমেন্টের বিষয়। এইগুলা বাদ দিয়ে আমরা আসল কথা কনসেকাওয়ার ট্যাকটিক্যাল ফরমেশন নিয়ে একটু আলোচনা করি। 4-4-2। যাই হোক, এটার আগে আরেকটা ছোট্ট করে বলি। পাওলো ফনসেকার আগে আমি আরেকটা কোচকে খুব পছন্দ হয়েছিল, মার্কো জিয়ামপাওলো। সে 3 মাসের মধ্যে, মানে 111তম দিনে তাকে কিকড আউট করে, স্যাক করে। তার বদলে স্টিফানো পিওলিকে আনে। ওই যে বলেছিলাম হ্যাশট্যাগ হয়ে তাকে না করে সেই স্টিফানো পিওলি এসে 5টা বছর এসি মিলানকে যা দিয়েছে, তার আগে অনেক কোচই তাকে তো করে দেখাতে পারেনি। তার পার গেম পয়েন্ট এভারেজ হচ্ছে 1.88, মোর দেন আনচেলত্তি, মোর দেন মানে এভরিওয়ান এলস, ইভেন মোর দেন অ্যালেগ্রি। তো আপনারা জাস্ট একটা জিনিস চিন্তা করেন, স্টিফানো পিওলি 5 বছর একটা সিরিয়া টাইটেল জিতেছে, অনেক বছর পরে চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করেছে। তার 5 বছরের মধ্যে 4টা বছর এসি মিলান চ্যাম্পিয়ন্স লিগ খেলেছে। 2বার গ্রুপ অফ ডেতে ছিল, 2বার গ্রুপ স্টেজ ক্রস করতে পারেনি। কিন্তু আপনারা এটা চিন্তা করতে হবে, অ্যাথলেটিকো মাদ্রিদ, রিয়াল মাদ্রিদ এবং কনসেকাওয়ার পোর্তোর বিরুদ্ধে তারা গ্রুপ স্টেজ ক্রস করতে পারেনি। অপর পাশে গতবারে নিউক্যাসল, পিএসজি এবং বরুসিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে তারা গ্রুপ স্টেজ ক্রস করতে পারেনি। কিন্তু এসি মিলান কিন্তু ভালো খেলেছে। তার আগের মৌসুমে মাঝখানে ইন বিটুইন দেম এসি মিলান গ্রুপ স্টেজ ক্রস করেছে। নট অনলি দ্যাট, নাপোলিকে হারিয়েছে, ইন্টার মিলানের কাছে সেমিফাইনালে বাদ পড়েছে। তো স্টিফানো পিওলির আন্ডারে কিন্তু ইভেন এই বছরও যে ফনসেকা যেই চ্যাম্পিয়ন্স লিগ খেলতেছে সেটাও কিন্তু স্টিফানো পিওলির জন্য খেলেছে। তো জিয়ামপাওলোর স্যাক করাটা আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছিল পিওলির জন্য। পাওলো ফনসেকার স্যাক করাটা কি কনসেকার জন্য আশীর্বাদ হয়ে দাঁড়ায় না কিনা, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। মার্কো জিয়ামপাওলো 4-3-1-2 ফরমেশনে খেলতো। সেই ফরমেশনটা সুইচ করে নেয়, 4-3-3-তে গিয়েছিল হাইয়েস্ট হইলে, সেটাকে কমপ্লিটলি চেঞ্জ করে 4-2-3-1-এ। তো পাওলো ফনসেকা সেই 4-2-3-1 ধরে রেখেছিল, এখন সেটাকেও পরিপূর্ণ চেঞ্জ করে 4-4-2। তো এই যে হোসে মরিনোর কথা বলেছিলাম, হোসে মরিনো যখন পোর্তোতে মানে কোচিং করাইতো, যখন প্রাথমিক চেলসিতে গেছে সে কিন্তু 4-4-2 ফরমেশনই খেলিয়েছে। তারপর আস্তে ধীরে সে আরো ডিফেন্সিভ অ্যাপ্রোচে যাওয়ার জন্য সে ফরমেশনটা চেঞ্জ করে। তো কনসেকাও 4-4-2 ফরমেশন, তার 4-4-2 কিন্তু ট্রেডিশনাল 4-4-2 ফরমেশন না, ডিফারেন্ট 4-4-2 ফরমেশন। আমরা যদি এখন চিন্তা করি যে এসি মিলানের স্কোয়াডে যে স্কোয়াডটা আছে, আমাদের অনেক প্লেয়ার সাইনিং করানো লাগবে, নো, অ্যাকচুয়ালি সাইনিং কম করানো লাগবে। কনসেকাওয়ার 2টা স্ট্রাইকারের মধ্যে সে কিন্তু কোনো নাম্বার 9 নিয়ে খেলে না, সে নাম্বার 11 নিয়ে খেলে অথবা নাম্বার 10 নিয়ে খেলে অ্যাজ এ স্ট্রাইকার। তার নাম্বার 9, তার ফরমেশনে কোনো নাম্বার 9 নাই যে বল অকুপাইং বা স্পেস ক্রিয়েট করবে, বল হোল্ড আপ করে গোল করার চেষ্টা করবে, এরকম স্ট্রাইকার সে কিন্তু খেলে না। সে যেটা খেলে অপরচুনিস্টিক স্ট্রাইকার। 2জন স্ট্রাইকার থাকবে, 2জন স্ট্রাইকার কিন্তু শ্যাডো স্ট্রাইকারের মতো ভূমিকা পালন করবে। 2জন উইঙ্গার থাকবে, 2জন উইঙ্গারের কাজ থাকবে একবার একজন কাটিং করবে, আরেকজন বাইলাইন মুভমেন্ট করবে, আবার ভাইস ভার্সা, এ কাটিং মানে এ বাইলাইন থাকবে, এ কাটিং করবে। এবং 2টা স্ট্রাইকারের কাজ থাকবে, একবার নিচে নামবে, উপরে উঠবে, সাইডে যাবে, বামে যাবে। মানে ডেভিড ভিয়ার যদি খেলা দেখে থাকেন, ডেভিড ভিয়া যেই টাইপের স্ট্রাইকার, অথবা স্পেন যখন যেবারে মানে অদম্য স্পেন যখন খেলতো, তোরেজ এবং ভিয়া যখন থাকতো, তারা কিন্তু এজ এ স্ট্রাইকার হিসেবে থাকতো না, তারা সুইচ করে উইংয়ে চলে যেত, আবার মাঝখানে আসতো, অ্যাটাকিং মিডফিল্ডে চলে যেত।
স্ট্রাইকার হিসেবে থাকতো এবং অপরচুনিস্টিক স্ট্রাইকিং গোল করতো। তো কনসেকাওয়ার ফরমেশনটা হচ্ছে কিছুটা ওই টাইপের খেলা। তার দুইটা স্ট্রাইকার হিসেবে আমরা ধরে নিচ্ছি ট্যামি আব্রাহাম এবং মোরাতা প্রাইমারি স্ট্রাইকার থাকবে। তো ট্যামি আব্রাহাম কিন্তু চেলসিতে যখন প্রথম খেলা শুরু করতো, সে যখন লোনে গিয়েছিল ডার্বি কাউন্টিতে, সে কিন্তু অপরচুনিস্টিক স্ট্রাইকার হিসেবে খেলতো। পরে রোমাতে এসে কিন্তু সে একদম মানে নাম্বার 9 হিসেবে খেলা শুরু করে। এসি মিলান তাকে নাম্বার 9 হিসেবেই খেলায়। কিন্তু আপনারা যদি খেয়াল করেন, রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে যখন এসি মিলান জিতে, তখন কিন্তু মোরাতা এবং ট্যামি আব্রাহামই খেলেছিল এবং রিয়াল মাদ্রিদের ডিফেন্স ব্রেক করতে কিন্তু একজন অপরচুনিস্টিক স্ট্রাইকার হিসেবে খেলেছে, মানে শ্যাডো স্ট্রাইকার, আরেকজন অপরচুনিস্টিক স্ট্রাইকার হিসেবেই খেলেছে। কেউই কিন্তু নাম্বার 9 ছিল না এবং কনসেকাও কিন্তু কমপ্লিটলি এই ফরমেশনেই খেলা। সো আমার মনে হয় ট্যামি আব্রাহাম এবং মোরাতার জুটিটা ভালো হবে। ধরি আমরা দুইজন তার সারাক্ষণ ফিট থাকবে না। সেকেন্ড কে কামারদা আছে, কামারদা যথেষ্ট ভালো, কিন্তু 16 বছরের একটা খেলোয়াড়ের উপরে তো রিলায়েবল করা হওয়া যায় না। এই জিনিসটা আপনাদের কাছে একটু কনফিউশন লাগতে পারে। সেটা হচ্ছে রাফায়েল লিয়াও। রাফায়েল লিয়াও যদি আমরা ধরি, আমরা বরাবরই বলি সে একটা লেজি প্লেয়ার, সে উইংয়ে থাকে, সে আসল কথা ওয়ান ডাইমেনশনাল প্লেয়ার। ইভেন আমি অনেকবার বলেছি সে একটা ওয়ান ডাইমেনশনাল প্লেয়ার, বাট কনসেকাওয়ে 4-4-2-তে কিন্তু সে পারফেক্ট শ্যাডো স্ট্রাইকার হিসেবে কাজ করতে পারবে। কারণ কি, ওই যে স্ট্রাইকার হিসেবে সে উইংয়ে চলে যাবে, মারিও মানজুকিচ অথবা ডেভিড ভিয়া এদের টাইপের প্লেয়ারের মতো সে স্ট্রাইকার হিসেবে থাকবে, কিন্তু সে সুইচ করে চলে যাবে লেফটে, আবার সেন্ট্রালে আসবে, অপরচুনিটি খুঁজবে। এবং পাওলো ফনসেকার আন্ডারে কিন্তু শেষের দিকে কিন্তু সে অপরচুনিস্টিক স্ট্রাইকারের মতো উইং থেকে উপরের দিকে উঠে যেত। আপনারা যদি দেখেন, মোরাতা নিচে থাকতো, সে স্ট্রাইকার ফরমেশনে চলে যেত। তো কনসেকাওয়ের আন্ডারে রাফায়েল লিয়াও কিন্তু যথেষ্ট ভালো একটা স্ট্রাইকার হইতে পারবে। তার আছে স্পিড, তার আছে ফ্লেয়ার, তার আছে ড্রিবল করার ক্ষমতা। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, সে জানে ডিফেন্ডাররা কখন মুভ করতে পারে, মানে রিডিং দ্য গেম। তো রাফায়েল লিয়াও কনসেকাওয়ের আন্ডারে আমি মনে করি অ্যাজ এ স্ট্রাইকার হিসেবে সবচেয়ে বেশি ফ্লারিশ করবে। যাই হোক, তারপরে লেফট উইংয়ে যেহেতু তাকে লেফট উইংয়ে ধরে রাখি। তো আমাদের 4 জন স্ট্রাইকার হয়ে গেছে, আর 2 জন কিন্তু থাকে। ওকাফোর যখন ক্রোয়েশিয়ান ক্লাবটায় খেলতো, বা ক্রোয়েশিয়ান ক্লাবে খেলতো, ওকাফোর কিন্তু মিলানের বিরুদ্ধে গোল দিয়েছে এবং সে কিন্তু ওই খেলায় অ্যাজ এ স্ট্রাইকার খেলেছিল। এবং ওকাফোর কিন্তু যাতে ঠিক এরকমই একটা স্ট্রাইকার, যে উইংয়ে শিফট করে, উইং থেকে মানে লেফট উইঙ্গার প্লাস স্ট্রাইকার, সে কিন্তু অপরচুনিস্টিক স্ট্রাইকার হিসেবে পারফেক্ট। এবং ইতিমধ্যে কিন্তু সে ইনজুরি থেকে যদি ফিরে আসে, সে কিন্তু ভালো একটা ওয়েপেন হয়ে যাবে। তাহলে আমাদের কাছে কিন্তু অলরেডি 5টা প্লেয়ার আছে। লুকা জোভিচ নিয়ে আপনারা হাসতে পারেন, আমি লুকা জোভিচের কথা বলছি, কিন্তু আপনি জাস্ট একটা জিনিস চিন্তা করেন, এনট্রাক্ট ফ্রাঙ্কফুর্টে যখন ছিল সে, হলারের সাথে কিন্তু সে শ্যাডো স্ট্রাইকারে খেলতো এবং সেখানে ফরমেশন ছিল, ওদের ফরমেশন ছিল 4-2-4। তো লেফট উইংয়ে খেলতো রেবিচ, রাইট উইংয়ে আরেকটা প্লেয়ার ছিল, নাম মনে নেই। হলার এবং জোভিচ খেলতো অ্যাজ এ শ্যাডো স্ট্রাইকার হিসেবে। হলারের পাশে সে যখন শ্যাডো স্ট্রাইকিং খেলতো, সে কিন্তু সর্বোচ্চ গোল দিয়েছে। এখন পর্যন্ত তার ক্যারিয়ারের সেরা মৌসুম ছিল ওইটা। তো লুকা জোভিচ আমার কাছে কেন মনে হচ্ছে পারফেক্ট ওয়েপেন হবে। ইভেন সে কিন্তু ফিট আছে। আমার কেন জানি মনে হচ্ছে, আমি এই ভিডিওটা আজকে যেহেতু পোস্ট করতেছি আর 2 দিন পরে খেলা, যদি সে ফিট থাকে, আমার কেন জানি মনে হচ্ছে সে নেক্সট ম্যাচই স্টার্ট করে দেওয়ার একটা সম্ভাবনা আছে। আমি ভুলও হতে পারি, কিন্তু আমার একটা সন্দেহ লাগছে। তো লুকা জোভিচ কিন্তু কনসেকাওয়ার আন্ডারে সবচেয়ে পারফেক্ট একটা প্লেয়ার, কারণ কি সে শ্যাডো স্ট্রাইকার ইউজ করে। আপনি যদি দেখেন, পোর্তোতে সম্ভবত খেলতে হচ্ছে ইভান এলসন। তো এভান এলসন কিন্তু একজন শ্যাডো স্ট্রাইকার। আপনি যদি 2 জনের মুভমেন্ট খেয়াল করেন, ইউটিউবে এখন অনেক ভিডিও পাওয়া যায়, 2 জনের মুভমেন্ট যদি খেয়াল করেন, 2 জনের মুভমেন্ট কিন্তু একই রকম। বোর্নেমাউথে কিন্তু ইভান এলসন কিন্তু পড়ে গেছে, কিন্তু সে কিন্তু অপরচুনিস্টিক যথেষ্ট গোলও করেছে। তো স্ট্রাইকিং কম্পার্টমেন্টটা তো বললাম, এখন আসি উইং কম্পার্টমেন্টে। পুলিসিচ আছে, সুতরাং সে রাইটেও খেলতে পারে, লেফটেও খেলতে পারে। তো রাইট সাইডে চুকুইজার আছে, দেখা যাক ওর আন্ডারে, যেহেতু কনসেকাও একটা ফ্লেয়ার উইঙ্গার খেলায়, তার নিজের ছেলেও কিন্তু যথেষ্ট ভালো ফ্লেয়ার উইঙ্গার আছে। তো সেই হিসেবে কিন্তু ফ্লেয়ার উইঙ্গার হিসেবে চুকুইজার কিন্তু, এবং শেষ সময় কিন্তু ভালো কামব্যাক করেছিল। লেফট সাইডে রাফায়েল লিয়াও তো আছেই। আমরা কিন্তু মানে এটাও হাসবেন আপনারা, লোফটাস চিককেও কিন্তু লেফট উইঙ্গার হিসেবে খেলাইতে পারি, অথবা রাইট উইঙ্গার হিসেবে, মুসাকেও লেফট উইঙ্গার অথবা রাইট উইঙ্গার হিসেবে খেলাইতে পারি। তো উইংয়ে অ্যাকচুয়ালি আমাদের একজন খেলোয়াড় দরকার। তো আমি মনে করি এবারে জানুয়ারি ট্রান্সফারে উইঙ্গার একজনকে নিয়ে আসতে পারলে সবচেয়ে বেশি ভালো হয়, পুলিসিচ আসার আগ পর্যন্ত। মিডফিল্ড তো সেট, রেইন্ডার্স এবং ফোফানা, আমি মনে করি না এটা নিয়ে আর কোনো আলোচনা আছে। ব্যাকআপ হিসেবে বেন্নাসের তো আছেই, এছাড়া লোফটাস চিকও খেলতে পারবে, মুসাও খেলতে পারবে, তেরাচিয়ানো খারাপ খেলে নাই।
আসি সেন্ট্রাল ব্যাক হিসেবে গ্যাবিয়া কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডার ছিল, মালিক চিয়াও ডিফেন্সিভ মিডফিল্ডার ছিল। সো বল প্লেইং অপরচুনিস্টিক সেন্ট্রাল ব্যাক খেলায় যেহেতু কনসেকাও, আমাদের সেন্টার ব্যাক আছে স্লো, বাট তাদের তো দরকার নেই ফাস্ট হওয়া, সে ট্রাই করবে। আমার কাছে মনে হচ্ছে কনসেকাও প্রথমে এই ফরমেশনে খেলাবে গ্যাবিয়া এবং চিয়াওকে নিয়ে। তোমরি যেহেতু যাতে রাইট ব্যাক ছিল, এই এই ফরমেশনে কিন্তু সে খারাপ খেলবে না, ভালোই খেলবে। থিও হার্নান্ডেজ ফনসেকার আন্ডারে একদম ডুবে গিয়েছিল। আমার কাছে কেন জানি মনে হচ্ছে সার্গিও কনসেকাওয়ার আন্ডারে সে কিন্তু অনেক ভালো করা শুরু করবে, কারণ কি তার সামনে যে প্লেয়ারটা আছে সে মানে সে গ্যাপ ক্রিয়েট করতেছে। সো এখান থেকে সে কিন্তু একটা আগের মতো থ্রু রান দিতে পারবে। আর যদি দেখা যায় লোফতাস চিকে লেফট উইংয়ে খেলায়, হুইচ উইল বি মোর বেনিফিশিয়াল। রাফায়েল লিয়াও স্ট্রাইকার, মোরাতা স্ট্রাইকার, লেফট উইংয়ে যদি লোফতাস চিক অথবা দেখা গেল মুসাকে খেলানো হয়, অথবা নতুন কোনো খেলোয়াড় নিয়ে এসে তাকে খেলানো হয়, তাহলে কিন্তু থিও হার্নান্ডেজের জন্য সবচেয়ে বেশি সুবিধা হবে। সে আগের সেই থ্রিয়েটিক্যাল রানগুলো দিতে পারবে, এবং সেইটি কিন্তু মিস করতেছিল। এবং সেই জিনিসটা সে যদি পেয়ে যায়, সে কিন্তু আবার ডেডলিয়ার হয়ে যাবে। আমি মনে করি থিও হার্নান্ডেজকে সেল না করে বরং তাকে ক্যাপ্টেন্সি ব্যান্ডে তাকেই মিলিয়ে রেখে দেওয়া হোক। আসে রাইট ব্যাক, আমাদের সবচেয়ে উইকলি গোলকিপার মাইক মাইগ্রান, আর কোনো কথা নাই, তোরিয়া নিয়ে আসলে তাকে লোনে পাঠানো উচিত। রাইট ব্যাক হিসেবে ইন্টার মিলানের সাথে খেলা অথবা জুভেন্টাসের সাথে খেলাটা আমি আসলে দেখেছিলাম। আমার কাছে কেন জানি মনে হইতেছে এমারসন রয়্যালি থাকবে, এবং এমারসন রয়্যাল মানে ওর অ্যাপ্রোচ যেরকম 4-4-2 ফরমেশনে ফুল ব্যাকগুলো যেভাবে অ্যাপ্রোচ করে, এই সাইডে উঠলে এই সাইডে উঠবে এবং মিডফিল্ডারগুলো নিচে নামবে। তো এই ফরমেশনে আমার মনে হচ্ছে দুইজন যেহেতু এমারসন যাই কিছু হোক নাকি স্পিড আছে ছেলেটার, সো এ থিওর সাথে একমাত্র স্পিড ম্যানেজ করতে হবে। সো আমার কাছে প্রাথমিক মনে হচ্ছে এমারসন রয়্যাল কিন্তু কনসেকাওয়ার আন্ডারে ভালো করবে, এবং যেহেতু মিডফিল্ড এবং সে যেহেতু ট্রায়াঙ্গেল মিডফিল্ড সেন্ট্রাল ব্যাক, এবং সে যেহেতু ট্রায়াঙ্গেল নট ফোর, পাওলো ফনসেকা হচ্ছে 4 ম্যান খেলাইতো, সো পাসিং রেঞ্জটা ছিল 4 ম্যান, তো এখানে হচ্ছে 3 ম্যান। তো ট্রায়াঙ্গেল ফরমেশনে কিন্তু এমারসন রয়্যাল ভালো করার চান্স আছে। এমারসন রয়্যালের সবচেয়ে ভালো মৌসুমটা ছিল হয়তোবা টটেনহামে, যেইবারে কন্তে ছিল, তো সেইবারে ট্রায়াঙ্গেল করে আগাই তো পাসিং রেঞ্জটা ট্রায়াঙ্গেল ছিল বলেই কিন্তু সে ভালো করেছিল। তো এখন যেহেতু কনসেকাও আসাতে আবার ট্রায়াঙ্গেল ফরমেশনটা আসবে, ট্রায়াঙ্গেল পাসিং রেঞ্জটা আসবে, সো ও কিন্তু এই মুহূর্তে ভালো করার একটা সম্ভাবনা আছে। সে কিন্তু সেন্ট্রাল ব্যাক থেকে সে কিন্তু রাইট উইংয়ে বেশি থাকার সম্ভাবনা, যেটা পাওলো ফনসেকার আন্ডারে সে মোর অফ এ সিবি হিসেবে খেলার চেষ্টা করেছিল। তো এইখানে সে যেহেতু অ্যাজ এ উইঙ্গার হিসেবে খেলবে, তার চান্সেস বেশি। ওয়েল, হি ইজ নট কাফু, বাট হি ইজ হোয়াট উই হ্যাভ। আর তাকে ছাড়া যদি আরেকটা প্লেয়ার ভালো করতে পারে, সেটা হচ্ছে তেরাচিয়ানোকে আমার খুব ভালো লেগেছে, কিন্তু আমি ফাইনাল আমার প্রেডিকশন থাকবে ইউনুস মুসা রাইট ব্যাকে যাবে। মানে হ্যাঁ, এটা অনেক সময় মানে অনেকেই কনফিউজ থাকতে পারে, বাট আমার পার্সোনালি মনে হচ্ছে কনসেকাওয়ার খেলার স্টাইল যেরকম, তো আমার কাছে মনে হচ্ছে রাইট ব্যাক হিসেবে আসলে ইউনুস মুসা ওর ফরমেশনের জন্য সবচেয়ে পারফেক্ট। ফ্লোরেন্সে কিন্তু একসময় সেন্ট্রাল মিডফিল্ডার ছিল, সে কিন্তু রাইট ব্যাক হয়ে গিয়েছে। সেম ইউনুস মুসা খুব স্পিডি, ওয়ার্কলোড বেশি, সো সামনে যদি চুকুইজাকে হেল্প করতে হয়, এমারসন রয়্যাল থেকে মুসাই আসলে বেস্ট চয়েস। সো এই ছিল আমার একটা প্রেডিকশন কনসেকাওয়ার নিয়ে, একটা ছোট্ট ট্যাকটিক্যাল অ্যাপ্রোচ, একটা বড় ভিডিও করলাম। আশা করি ভালো লাগবে, ভালো না লাগলেও একটা লাইক দিয়ে যাই হোক, আশা করি ভালো লাগবে, ভালো লাগলেই লাইক দিয়ে। আর যারা আমার চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করেন। আর আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো এখানে রাখলাম, আসসালামু আলাইকুম।